গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার। বঙ্গরিশা স্মৃতিতে তোমাদের স্বাগত। আর আজকে আমি নিয়ে চলে এসেছি বুধবারের একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা এই গরমে কেমন আছো বন্ধুরা? জানি খুবই কষ্টে আছো, হয়তো কোনো কোনো জায়গায় তো বিশাল গরম পড়ছে। তো আমাদের এখানে যে তাপমাত্রা চলছে সেটা হচ্ছে 42 ডিগ্রি। তো তার মধ্যে আমরা একটু ভালো থাকার চেষ্টা করছি। সকাল সকাল দেখো 6টার সময় উঠে পড়েছি। আর আজকে একটু আমাদের কাজের প্ল্যানিং এ ছিল। তোমরা তো জানোই আমি আজকাল চেক লিস্ট বানিয়ে কাজ করছি, মানে যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। আর বিশ্বাস করবে না, সত্যি কাজটা এত সুন্দরভাবে শেষ করতে পারছি আমরা, মানে কল্পনার বাইরে। তো এই হলো ব্যাপার। তো আজকে তো ছাদে উঠে গেছি সকাল 6টার সময়। আর উঠে দেখো একটু গাছগুলোতে মা জল দিয়েছে, আর মা একটু ছাদটা ঝাঁট দিয়ে দিচ্ছে। ছাদে ঝাঁট দিয়ে দিচ্ছে কারণ আর ছাদটা অনেকটা নোংরা হয়ে গেছে, শুকনো পাতা পুতা পড়ে আরো অনেকটা ইয়ে হয়ে গেছে। 6টার সময় রোদটা শুধু দেখো, তোমাদের দেখাচ্ছি। চারিদিকে রোদ খা খা করছে, মানে এখনই এত প্রখর রোদ, তারপরে রোদের তেজটা ভাবো কতটা হবে। পুরো বাড়ির ছাদগুলোতে দেখেছো কতটা রোদ এসছে। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো কাটিয়ে নিতে হবে এই অত্যাধিক গরমের মধ্যে দিয়ে। প্লাস কাজও করতে হচ্ছে। আর আমাদের কষ্টটা কি বলতো, কাজ তো করছি করছি, সাথে ভিডিও করতে হচ্ছে, কেননা তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে বলে। আর এই ভিডিও করার চক্করে না কাজগুলো এত, মানে আমাদের দুবার দুবার করে কিছু কিছু জায়গায় করতে হচ্ছে। বিশেষ করে ঘর মোছার টাইমটা তো মানে আরো কষ্টকর। একবার করছি আবার একবার ইয়ে করা হচ্ছে, মানে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, কিন্তু তোমাদের এই ভালোবাসা, তোমরা যে বঙ্গরিশা স্ত্রীকে ভালোবাসা দিচ্ছ, আমার এই নতুন চ্যানেলকে তোমরা যে সাপোর্ট করছো, আর তোমরা যে দেখছো আমার ভিডিওগুলো, এর জন্যই আমি মানে প্রচণ্ড খুশি। আর তোমরা আমার সাথে থাকলে আমি আশা রাখছি যে আগামী দিনগুলোতে আরো আমি এগিয়ে যেতে পারবো। এদিকে তোমাদের আমি একটু করে দেখিয়ে দিলাম কাকের বাসাটা। এখানে দেখো মা আর বাবা দুজনেই রয়েছে, যার জন্য আমি বেশি কাছে যেতে পারলাম না, কারণ ওরা খুব অ্যালার্ট হয়ে যাচ্ছে অল্পেতেই। আর আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে এমন একটা সুন্দর জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমি একটু তোমাদের, মানে তোমরা তো জানো আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড 3 দিনের জন্য কোচবিহার যাচ্ছে। তো কোচবিহারে গিয়ে ও দারুণ দারুণ জিনিস এবং খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ঘোরার কিছু মুহূর্ত শেয়ার করব, কেননা আমার নিজেরই এত ভালো লেগেছে কোচবিহার জায়গাটাকে। তার জন্যই আমি তোমাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করব, যেখানে কোচবিহারের কিছু সুন্দর সুন্দর জায়গার কিছু সুন্দর দৃশ্য ফুটে উঠেছে ক্যামেরায়। যার জন্য আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, কোচবিহারের একটা সুন্দর মুহূর্ত তোমাদের জন্য আজকে আমি রেখেছি। আর ভিডিওর এন্ডে, আজকের দিনের কাজের শেষে আমি তোমাদের সাথে কোচবিহারটাকে শেয়ার করব, কেননা আমার যখন এতটা ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, কেননা তোমরাও খুব ঘুরতে আশা করছি ভালোবাসো। আমরা তো শুধু তোমরা বলে কেন, আমরা সবাই একটু কাজের ফাঁকে, সংসারের কাজের ফাঁকে একটু তো এদিক ওদিক আমরা ঘুরতে ভালোই বাসি বলো। একদিনের জন্য হলেও মনে হয় যেন কোথাও থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্যই আজকে আমি ভাবলাম যে চলো তাহলে, ও যখন কোচবিহারটাকে একটু ঘুরেই নিল, তোমাদের সাথেও শেয়ার করে নিই। মনে হবে তোমরা আমাদের সাথে, মানে আমাদেরও মনে হবে যে ওর সাথে আমরাও ঘুরে নিলাম। হ্যাঁ, তো এই ভেবেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। চলো তাহলে আজকের দিনের কাজগুলো তো করে ফেলছি, ঘরটর মুছে নিচ্ছি, নিয়ে চান করে আমি গপুকেও তুলবো, ঠাকুর পুজো দিয়ে আমি রান্নায় চলে আসব। ততক্ষণে চলো আমার কাজগুলো দেখতে থাকো। আর বঙ্গরিশা স্ত্রীকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। যারা যারা তোমরা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের সামনে চলে আসে এবং তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে দেখতে থাকো।
বন্ধুরা, ফ্রুট স্যালাড বানিয়ে নিয়েছি। ঘরে যা ছিল সেই দিয়েই করেছি। আপেল ছিল আর শসা ছিল, তরমুজ ছিল, তো ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ফ্রুট স্যালাড বানিয়েছি। এই ফ্রুট স্যালাডের রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু বঙ্গরিশার রসইয়ের রিলসে পেয়ে যাবে। বঙ্গরিশার রসইতে আমি রিলসে এটা দেব। এটা খুবই সুন্দর এবং গরমের জন্য পারফেক্ট, একদম দারুণভাবে বানানো। তোমরা খেলে তবে বুঝতে পারবে। দারুণ হয়েছে। করে যাও, সুড়সুড়ি এখন খাওয়ার সময় আমার। করে যাও, থামলে হবে না। ও বাবারে! বন্ধুরা, আমি এখন রান্নার চলে এসেছি। টিফিন খেয়ে নিলাম, রান্না করতে চলে এসেছি। তোমার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে লাল, কি বলবো তোমাদের, লাল শাক কিনেছি। লাল শাকের একটাই আটি কিনেছিলাম। হে ভগবান, সেই লাল শাকগুলোর প্রত্যেকটা পাতার পিছনে ডিম পেড়ে রেখেছে পোকায়। ওই লাল শাকে এক ধরনের পোকা হয়, সেই পোকার ডিমে ভর্তি, পুরো সাদা। মানে আমি কেনার সময়ও খেয়াল করিনি, মানে নিয়েছি, এক ঝাড় তুলে নিয়েছি, বুঝতেও পারিনি অত, সবসময় তো অত চোখে পড়েনি ওটা। এনে মার আর আমার সে 10 টাকার একটা আটির জন্য 100-150 টাকার কাজ করেছি আমরা। মানে এত খাটনি গেছে, দুজনে মিলে একটা একটা করে পাতা ফেলে, মানে কিভাবে, মানে পাতা আর নেই লাস্টে। দেখো তোমাদের দেখাই, দেখো পাতা আর নেই, সব ডান্ডি। লাল শাকের পাতা আর সেরম নেই, শুধু ডান্ডি। তো ওই লাল শাকের ওই ডান্ডি আর শাক দিয়ে
আর এই কিছু সবজি কেটেছি, তোমার একটু বাঁধাকপি, একটু বেগুন, আর একটা আলু, একটু বরবটি, হ্যাঁ, একটা ছোট গাজর দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাবো। এখন ঘড়িতে 9:30 বাজে, আর আমাদের প্রায় অর্ধেক ঘরের কাজ হয়ে গেছে, কারণ পুজো দেওয়াটা সব থেকে বড় কাজ। গোপালকে তোলা আর আমার ওপরের পুজো, ঠাকুর ঘরের। তো ওই দুটো বড় কাজ হয়ে গেল, মানে অনেক কাজ এগিয়ে গেল। ঘর মোছা হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মানে টাইমে আমি দেখছি মানে চেকলিস্ট বানিয়ে কাজ করলে কতটা যে তাড়াতাড়ি ফাস্ট কাজ হয়, মানে বলা যায়, মানে বলে বোঝানো যাবে, নিজেরা করলে বুঝতে পারবে। আমি মানে তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করছি। আমি যত বছর নিজের চাকরি করেছি, 10 বছর বলো, তো ওই টাইমে না, আমি যখন অফিসে ঢুকে পাঞ্চিং টাঞ্চিং করার পরেই না আমি একটা চেকলিস্ট মেনটেন করতাম বরাবর। হ্যাঁ, একটা এক্সেলের মধ্যে লাঞ্চের আগে কি কি কাজ করব, আফটার লাঞ্চ কি কি কাজ করব, তো আমি একটা চেকলিস্ট মেনটেন করতাম। তো আমার ওই জন্য না ঝটপট কাজ হয়ে যেত। তো ওইটাই আমি আমার এইখানে ফলো করলাম। তো সংসারের কাজেও দেখলাম, যদি আমি চেকলিস্ট মেনটেন করি যে পরপর কোনটা করলে কোনটা তাড়াতাড়ি হবে, তো অনেক কাজ ইজিলি হয়ে যায়, মানে এবং টাইমের মধ্যে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই। দেখো তেলটা এখানে একটু গরম করতে দিয়েছি, দেখো। হ্যাঁ, এইখানে মা একটু তেলের জারগুলো গুছিয়ে নিচ্ছে। এই দুটো জারে রয়েছে সাদা তেল, এগুলো ভরে রেখে দিয়েছে। আর এইগুলোতে রয়েছে হচ্ছে সব সর্ষের তেল, ব্লেন্ডেড অয়েল, এগুলো সব গুছিয়ে রাখছে মা। একটু তেলের জারগুলো, অনেকগুলো বোতল খালি হয়ে গেছে তেলের, তো মা ওই জন্য কিছু তেলের প্যাকেট বার করে এই বোতলগুলোতে ঢেলে নেবে। আমি দেখো একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। রাঁধুনিকে না একটু হাতে ঘষে তারপর কড়াইতে ছাড়লে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, আর ওই সেন্টটাই যা ভালো লাগে না, রান্নাটা মানে অদ্ভুত টেস্ট হয়ে যায়। তোমরা যে কোনো পাঁচমিশালি, যে কোনো নিরামিষ তরকারিতে একটু রাঁধুনি ফোড়ন দেবে, দেখবে অদ্ভুত টেস্ট হবে। খালি দুষ্টামি করছে, দেখো খালি দুষ্টামি করছে, তাই জন্য ওকে একটু কোলে নিয়ে নিলাম, নাহলে মাকে তেল ঢালতে দেবে না, গিয়ে ওই তেলের ওপরে ঝাঁপিয়ে পড়বে। দেখো আমি কোলে নিয়ে নিচ্ছি। একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো ছাড়বো। দেখো বন্ধুরা, গরমের মধ্যে এত মানে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, তো আমি ভাবলাম ঘরে যখন তরমুজ ছিলই, তাই তরমুজ দিয়েই বানিয়ে নিলাম একটা মকটেলের মতন সুন্দর করে, ঠান্ডা ঠান্ডা হেভি সুন্দর খেতে হয়েছে। ওটাই এখন খেয়ে নিচ্ছি। দুপুরবেলায় লাঞ্চের পর দেখো চার্লি কিরকম মায়ের কোলে উঠে ঘুমোচ্ছে। হ্যাঁ,
আর মাও একটু ওর সাথেই ঝিমোচ্ছে। হ্যাঁ, তো দুজনার তো ভালোই আরাম করছে এখন। আর চলো, আমাদের তো আজকের দিনের কাজকর্ম শেষই হয়ে গেল প্রায়। তোমাদের এবার দেখিয়ে দেবার পালা হচ্ছে কোচবিহারটাকে। তোমাদের বলেছিলাম সকালেই যে কোচবিহারকে আমরা একটু ভালোভাবে দেখব। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই দেখাবো, হচ্ছে কোচবিহার। তাহলে চলো, আমার সাথে তোমরাও একটু দেখে নাও কোচবিহার শহরটাকে। কোচবিহার কোচবিহার জেলাটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চলের 1,00,000 জনসংখ্যার একটি শহর। এটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজকীয় ঐতিহ্যের অবশিষ্টাংশের জন্যই পরিচিত। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হচ্ছে এই কোচবিহার। আর এই কোচবিহার প্রাসাদ আর মদনমোহন মন্দির থাকার কারণেই এটি একটি ঐতিহ্যবাহী শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকে তোমাদেরকে আমি কোচবিহারেরই কিছু কিছু স্পেশাল জিনিস, যেগুলো সত্যি এর ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই হচ্ছে কোচবিহারের ব্রাঞ্চ, যেখানে আমার হাজবেন্ড কাজ করছিল, মানে কোচবিহারে 3 দিনের জন্য এসেছিল। আর এই হচ্ছে মদনমোহন মন্দিরের কম্পাউন্ডের অংশটা, মানে এটা হচ্ছে টেম্পল কম্পাউন্ড। মদনমোহন মন্দিরটা এর ভেতরে রয়েছে। এর বাইরে কিছু জায়গা রয়েছে যেটা মানে খুবই সুন্দর। দেখো, গাছে কত আম ফলে রয়েছে। আর এই জায়গাটা চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছে ও। মানে এটা পুরো এরিয়াটা অনেকটা বড় এরিয়া। মন্দিরের বাইরেও এত সুন্দর পুরো বড় এরিয়া করে রেখেছে, খুবই সুন্দর। তাই এটার চারপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে। এই হচ্ছে সেই মন্দির। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই বাইরে থেকেই মন্দিরটা দেখানো হচ্ছে। আর ঠাকুরের মন্দিরের ভেতরে যে ভগবান কৃষ্ণ রয়েছে, তো তার ফটো তুলেছে ও, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে মদনমোহন মন্দিরের কৃষ্ণ ঠাকুর। আর এখন তোমাদের যেটা দেখাচ্ছি, দেখো কত বড় দিঘিটা। এই দিঘিটার নাম হচ্ছে সাগর দিঘি। এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই মানে এত বড় দিঘিটা পুরো মন্দিরের পাশেই, এত সুন্দর দেখতে লাগছে চারপাশটা, দেখো। তো এইটার নাম সাগর দিঘি।
এবার চলে এলাম তোমাদের সামনে সেই বিখ্যাত জায়গা নিয়ে, সেটা হচ্ছে কোচবিহারের রাজবাড়ি। তোমরা সবাই জানো কোচবিহারের রাজবাড়ি খুবই প্রসিদ্ধ একটা জায়গা। এই জায়গাটা এত বড় এরিয়া নিয়ে হয়েছে, দেখো আমার হাজবেন্ড ওখানে কয়েকটা ফটো তুলেছে, আর পুরো চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখানো হবে। দেখো কত কাশফুল, চারিদিকে মাঠ জুড়ে কাশফুল, এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন আমি চলে যাই ওখানে। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর ওয়েদারটা তো অসাধারণ ওয়েদার, ঠিক শরতের একটা মেঘলা মেঘলা ওয়েদারের মতন। অদ্ভুত সুন্দর জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরাও দেখো।
তাহলে বন্ধুরা, কোচবিহার শহরটাকে তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি মানে সুযোগ সুবিধা থাকে তো নিশ্চয়ই আমিও গিয়ে দেখে আসবো। তো আপাতত তোমাদেরকে আমার হাজবেন্ডের ক্যামেরা বন্দি করা কিছু মুহূর্ত দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরাও ঘুরে এসো। আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।